নমস্কার শুধু সজ্জন মণ্ডলী, আমরা সপ্তপ্রদীপ কলাক্ষেত্র এবং গ্রিন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। আমরা বিশেষ বিশেষ দিনগুলোকে স্মরণে, মননে এবং চৈতন্যে নিয়ে আসার লক্ষ্যে কিছু কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি। তো আজকের এই দিনটি অনেক দিক থেকে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো সেদিক থেকে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা একটা বিশাল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কাজে আমরা আজকের দিনে ভারতবর্ষের বুকে এমন একজন যুব পুরুষ জন্মগ্রহণ করেছিলেন, যিনি এই ভারতবর্ষকে অনেক বেশি সমাজ প্রেমী হিসাবে, ঔপন্যাসিক হিসাবে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার একদম সুকৌশল উনি গ্রহণ করেছিলেন তার উপন্যাসের মধ্য দিয়ে, লেখনীর মধ্য দিয়ে এবং তার আন্দোলনের মধ্য দিয়ে। তো আমরা ওনার সেই জন্মদিনটাকে স্মরণে, মননে নিয়ে আসার লক্ষ্যে ওনাকে স্মরণ করতে যাচ্ছি কিছু আলোচনার মধ্য দিয়ে। তো আমরা প্রথমেই এই মহান বীর যোদ্ধা, ঔপন্যাসিক, সমাজসেবী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করতে যাচ্ছি, তাকে প্রণাম জানাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত সঙ্গীত দিয়ে। আমরা এই সঙ্গীত দিয়ে ওনার শুরু আমরা করতে যাচ্ছি। আমরা সবাইকে অনুরোধ করব আমাদের অনুষ্ঠান আপনারা শুনবেন এবং আপনাদের সমালোচনা, আলোচনা এগুলো আমাকে দেবেন। আমরা আপনাদের উপদেশ পাথেয় করে এগিয়ে যাব এই প্রত্যাশা রাখছি। Oh
বাঙালি ঔপন্যাসিক। গদ্য উপন্যাসের বিকাশে উনি এক অমরাত্মা হয়ে রয়েছেন ভারতবর্ষের ইতিহাসে। আমরা দেখেছিলাম ওনাকে কোন বিষয়ে উনি নেই, আধ্যাত্মিক থেকে বস্তুবাদী, বিজ্ঞান, দর্শন সবকিছুই ওনার মধ্যে ছিল। এবং এখন পর্যন্ত যেটা লক্ষ্য করা যায় যে ভারতবর্ষের বুকে গীতা একটি মহান পুস্তিকা হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গীতার ব্যাখ্যা এমন সুস্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরেছিলেন, এটা অদ্বিতীয়। কাজেই বঙ্কিমচন্দ্রের গীতা নিয়ে যে ব্যাখ্যাগুলো রয়েছে সেই ব্যাখ্যাগুলো আমাদের পড়া দরকার, জানা দরকার, কারণ গীতার মধ্যে অনেক স্ববিরোধী বিষয় রয়েছে এবং বস্তুভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক যে বিশ্লেষণগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছেন এটা আমাদের অনেক বেশি স্বাগত। আমরা লক্ষ্য করি যে একজন বিখ্যাত ঔপন্যাসিক, ওনার একটা ছদ্মনাম ছিল কমলাকান্ত, এবং সেই কমলাকান্ত একটা দপ্তর নিয়ে উনি ব্যঙ্গ থেকে আরম্ভ করে ইংরেজি উপন্যাসও লিখেছিলেন, 15টি উপন্যাস উনি লিখেছিলেন। ওনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন সাহিত্য সম্রাট হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আমরা দেখেছিলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একদিনের মধ্যে বর্ণমালা আয়ত্ত করতে পেরেছিলেন, এত বেশি শিক্ষা প্রতিষ্ঠিত রেখেছিলেন। আমরা দেখেছি প্রথম বিএ পরীক্ষা ভারতবর্ষের বুকে যখন হয়েছিল সেটা ছিল 1858। তখন প্রথম বিএ পরীক্ষা হয়, 10 জন পরীক্ষার্থী সেখানে পরীক্ষায় বসেছিলেন। আমরা লক্ষ্য করলাম একমাত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু, ওনারা দুজনেই একমাত্র উত্তীর্ণ হয়েছিলেন, আর কেউ উত্তীর্ণ হতে পারেননি। তিনি আইন পড়েছেন, ম্যাজিস্ট্রেট হয়েছেন, ইংরেজ সরকারের অধীনে কালেক্টরের চাকুরিও করেছেন। বিচারে ওনার যে বিখ্যাত অভিব্যক্তিগুলো ছিল, এটা একটা অসাধারণ বিষয়। উনি যে উপন্যাসগুলো লিখেছিলেন সবগুলো উপন্যাসের মধ্যে একটা সমাজ পটের চিত্র আমরা দেখতে পাই। শুধু তাই নয়, এই উপন্যাসগুলো একটা বিদ্রোহ ঘোষণা করেছে। যেমন আনন্দমঠ, এই আনন্দমঠ লিখে ইংরেজরা সে আনন্দমঠ নিষিদ্ধ করেছিল। এই আনন্দমঠ নিয়ে তোলপাড় হয়েছে। সে আনন্দমঠের মধ্যে রবীন্দ্রনাথ ভবানন্দর মুখে একটি গান তুলে ধরেছিলেন, বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। এই যে গান, এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেস অধিবেশনে নিজ কণ্ঠে এই গান গেয়ে কংগ্রেস অধিবেশনে শুরু করেছিলেন। এবং আমরা দেখি তৎকালীন জাতীয় কংগ্রেসের জাতীয় স্তোত্রী হিসাবে এই বন্দে মাতরম গানটিকে গ্রহণ করা হয়েছে। আমি দুটো বিষয় নিয়ে একটু বলতে চাইছি, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। বঙ্কিমচন্দ্রের বিচার ব্যবস্থা ছিল অভিনব। আজকের দিনে আমরা বিচারকের উপর আস্থা রাখতে পারছি না। উকিলরা যেভাবে পরিচালনা করেন সেই পরিচালনার মধ্যে দিয়ে সত্য মিথ্যে হয়ে যায়, মিথ্যেও সত্য হয়ে যায়। এই অবস্থা ভারতবর্ষের বিচার বিভাগে রয়েছে। কিন্তু বিচারকদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব বঙ্কিমচন্দ্রের বিচার ব্যবস্থার দিকে একটু দৃষ্টি রেখে ওনারা যদি বিচার করেন তাহলে আমার মনে হয় প্রকৃত বিচার আমরা পেতে পারি। যেমন ধরুন, আমরা একটি ছোট্ট গল্প দিয়ে বলছি, সত্যি ঘটনার গল্প। এক বৃদ্ধা ওনার মেয়ের বাড়িতে যাবেন, অনেক দূর থেকে হেঁটে হেঁটে চলে আসলেন, একটা নদী পার হতে হয়। তো ওনার হাঁটার গতির সঙ্গে দূরত্ব মিলে যায়, ফলে সন্ধ্যা হয়ে গেছে। নদীর পাড়ে আসতে তখন দেখেন যে নৌকাটা নদীর এপার ওপার করে সেই নৌকাটা মাঝ নদীতে চলে গেছে। উনি অনেক ডাক টাক হাঁক দিলেন, অনুনয় বিনয় করলেন, কিন্তু কোনো অবস্থাতেই দেখা গেল নৌকা ভিড়ল না, কারণ নৌকা ভিড়ে ফিরে যেতে পারবে না। ঠিক উনি বসে বসে চিন্তা করছেন এই দুর্গম জঙ্গলের মধ্যে উনি কি করবেন। ঠিক এমন সময় একজন ব্রাহ্মণ ভদ্রলোক সে রাস্তা দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় দেখলেন, হঠাৎ করে দেখলেন যে বৃদ্ধা, তো বৃদ্ধ
যে ওনার ব্রাহ্মণ পরিবারের লোক, নগুণ রয়েছে তার গলায়। তো বলছেন, আরে এই ভদ্রলোক এই গভীর জঙ্গলে এই সন্ধ্যায় কেন আসছে? তাকে জিজ্ঞেস করলো। বলছে, আমি মেয়ের বাড়ি যেতে চাইছিলাম, কিন্তু নৌকাতে চলে যাওয়ায় আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। তাহলে এখন কি করবেন? কি আর করবো, নদীর পাড়ে বসে থাকবো? আপনার তো বাঘে গিলে ফেলবে, অনেক ধরনের পশু পাখি হিংস্র জন্তু জানোয়ার এখানে আছে, আপনাকে খেয়ে ফেলবে। এখানে তো আপনাকে আমি রাখতে পারি না একজন ব্রাহ্মণ নিষ্ঠবান পুরুষ হিসাবে। চলুন আমার বাড়িতে আজকে আতিথ্য গ্রহণ। উনি গেলেন। অগত্যা কোনো উপায় তো তার নেই, তো ভালো রান্না বান্না করে তাকে খাওয়া দাওয়ানো করার পর একটা ঘরে, পাশের ঘরেই তাকে শুতে দেওয়া আলাদা করে। হঠাৎ করে মধ্যরাত্রে একটা শব্দ শুনে তাকিয়ে দেখলেন দুজন লোক এই ঘরের থেকে একটি সুটকেস নিয়ে পালিয়ে যাচ্ছে। উনি চুর চুর করে পেছনে পেছনে দৌড়লেন। ভাবলেন, আরে আমি ঘরে আছি, চুরি হয়ে গেছে, লোকে কি বলবে? আমাকে তো আশ্রয় দিয়েছে ওরা, তাহলে আমাকেই তো চুর ভাববে। কাজে এই চোরের পেছনে ছুটলেন। কিছু দূর যাওয়ার পর যে দুজন লোক গিয়েছিল সেই দুজন লোক তাকে চুর বলে আখ্যায়িত করল। এবার তাকে পুলিশ এসে অ্যারেস্ট করল, তাকে বিচারের জন্য নিয়ে যাওয়া হলো বঙ্কিমচন্দ্রের বিচারশালায়। এবার উনি দাঁড়িয়ে আছেন কাঠগড়ায়, ওনার তো কোনো উকিল নেই। বঙ্কিমচন্দ্র ওনাকে জিজ্ঞেস করলেন যে, বলুন তো আপনার কি অভিমত? তো বললেন, আমি আর কি বলবো, আমার তো কোনো সাক্ষী সাবুত নেই, আমি তো অসহায় ব্যক্তি, আমাকে যা শাস্তি দেবেন তাই আমি নেব। এবার এক পক্ষের বিষয়, সবকিছু এক পক্ষে হয়ে গেছে, কি আর করা যাবে? তো বঙ্কিমচন্দ্র তাকে তো শাস্তি দিতে বাধ্য, যেহেতু সব আইন তার বিরুদ্ধে চলে গেছে। কিন্তু তার মনোবিজ্ঞান এত বেশি ছিল, উনি বলছেন যে আজকের রায় হবে না, 7 দিন পিছিয়ে দিলেন না। এবং উনি একটা ফন্দি আনলেন, তো রায় দেবো আমি 7 দিন পর। 7 দিন পর আবার কোর্ট বসলো। হঠাৎ করে এক ভদ্রলোক দৌড়ে এসে বঙ্কিমচন্দ্রের বিচারশালায় এসে বসলো। বলল, বিচারক মশাই, নদীর পাড়ে একটা ডেড বডি পড়ে আছে, কাদা মাখা অবস্থায় রয়েছে। তো এই ডেড বডি একেবারে মৃত না কি কিছু বুঝে আসছে না, আপনি একটা ব্যবস্থা গ্রহণ করুন। তো উনি তো কালেক্টর, ম্যাজিস্ট্রেট, অনেক কিছু। তো উনি কি বলেন যে পুলিশরা এখানে উপস্থিত ছিল গার্ড হিসাবে, তাদেরকে বললেন, এক কাজ করো, তোমরা গিয়ে ডেড বডিটা এখানে নিয়ে আসো, তারপর চিন্তা ভাবনা করা যাবে কি করা যায়। সেই দুজন পুলিশ নির্ধারিত করে দিলেন, তুমি যাও। এই দুজনকে পাঠালেন। নদীর পাড়ে কাদা অবস্থায় বিশাল আকারের একজন ভদ্রলোক এখানে পড়ে আছেন, কাদা মেখে, কি আর করা যাবে? তার জন্য একটা খাটিয়া তৈরি করে তাকে কাঁধে করে বহন করে করে তারা নিয়ে আসছে। এবং আস্তে আস্তে বলছিল যে ভগবান ঠিকই বিচার করে, চুরি করলাম আমরা, দোষ দিলাম তার উপর, বিচার হবে তার, কিন্তু ভগবান তো আমাদেরকে বিচার দিচ্ছে। এত একটা ভার ওজন জিনিস এত দূর থেকে বহন করে নিয়ে যাচ্ছে, এটাই তো আমাদের পানিশমেন্ট হয়ে গেল। এবার বিচারশালা নিয়ে তাকে যখন নামানো হলো, ঠিক আছে ও এখানে ঘুমিয়ে খাক, আমরা আগে বিচারের রায়ের ব্যবস্থাটা করে নেই বলে বঙ্কিমচন্দ্র রায় দিতে যাবেন। ঠিক এই সময় ওই ভদ্রলোক উঠে বসলো, বসে বলল, স্যার, হুজুর, এই ভদ্রলোক নিরপরাধ, চুরি করেছে ওরা দুজন, এই পুলিশদেরকে দেখিয়ে দিল। এইবার বঙ্কিমচন্দ্র তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারলো ওই দুজন পুলিশ চোর বেশে সেই বাড়িতে ঢুকে তার ভাস্কর্যে নিয়ে যাচ্ছিল, আর ওই ভদ্রলোক তার পেছনে দৌড়ানোর পর তাকে গিয়ে ধরে ফেলেছে। এই হচ্ছে বঙ্কিমচন্দ্রের অভিনব বিচার ব্যবস্থা। কাজে আজকের দিনের বিচারক, আজকের দিনের বিচার ব্যবস্থা কি হচ্ছে? আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিচার ব্যবস্থা নামে প্রহসন হচ্ছে। আমরা তাই এই বঙ্কিমচন্দ্রের বিচার ব্যবস্থা এটার দিকে একটু যদি নজর দিতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা এই সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আরও অনেক কিছু
উন্নততর পর্যায়ে আমরা নিয়ে যেতে পারব, এই আশা আমরা পোষণ করতে পারি। কাজেই বঙ্কিমচন্দ্রের অভিনব বিচার ব্যবস্থা যে দিক, সেই দিক আমাদের শিক্ষা গ্রহণ করার দিক। আমরা বলবো আজকের দিনে আর বেশি কিছু নয়, বিচার ব্যবস্থা যেন সুষ্ঠু হয়, এদিকে আমাদের দৃষ্টি নিক্ষেপ করা প্রয়োজন। আমি আমাদের পরবর্তী গানের দিকে চলে যাচ্ছি। আমরা দেখব যে বঙ্কিমচন্দ্র যা চেয়েছিলেন এই ভারতবর্ষটাকে গঠন করার জন্য, সেই গঠনের মধ্যে ভারতবর্ষটাকে এখনো আমরা গঠন করতে পারিনি। এখনো আমরা বিদেশিদের হাতে এখনো যেন আমাদের স্বাধীনতা তাদের হাতে খর্বিত হয়ে চলছে। কাজে সেদিক থেকে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ বঙ্কিমচন্দ্রের চেতনায় বলিষ্ঠতর রূপ নিয়ে এগিয়ে যাবে এই প্রত্যাশা আমরা রাখছি। কাজে সেদিক থেকে বঙ্কিমচন্দ্র আমাদের, আমি শেষে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্রের জন্ম শতবর্ষে একটি কবিতা লিখে তাকে উপহার দিয়েছি। আমি এই কবিতাটি আপনাদের সামনে একটু পাঠ করে শোনাচ্ছি, কারণ রবীন্দ্রনাথকে দিয়ে আমরা শুরু করেছি, আর রবীন্দ্রনাথের এই কবিতা দেখুন, তার মধ্যে অনেক ঘটনা রয়েছে। উনি বস্তুবাদী ছিলেন, উনি বিদ্যাসাগরের পর্যন্ত সমালোচনা করেছেন। বিদ্যাসাগর শুধু সমাজ সংস্কারক ছিলেন তা নয়, উনি আইন করিয়ে বড়লাটকে দিয়ে, যেহেতু ইংরেজের উচ্চপদস্থ কর্মচারী হিসেবে ছিলেন, সতীদাহ প্রথা উনি বন্ধ করেছিলেন। মানে বিশাল ব্যাপার। উনিও বিয়ে করেছিলেন 11 বছর বয়সে 5 বছরের এক শিশু। এই পত্নী মারা যায়, পরবর্তী সময়ে উনি আবার বিয়ে করেছিলেন এবং তখন দেখেছিলেন যে এই অল্প বয়সী বিয়ে করা একটা অপরাধ, এবং উনি সমাজ সংস্কার চেয়েছিলেন। সতীদাহ প্রথার বিরুদ্ধে ওনার ঘোষণা ছিল। তো রবীন্দ্রনাথ যে কবিতাটা লিখেছিলেন, আমাদের উপহার দিয়েছিলেন, এই কবিতাটি আমি বলছি। বঙ্কিমচন্দ্রের শতবর্ষে। যাত্রীর মশাল যাই, রাত্রির তিমির হানিবাড়ি, শক্তি সজ্জা পার্শ্বে বিদীপ বাতাসে নিভেছে বারে বারে, কালের নির্মম বেগ স্থবির কীর্তনে চলে নাসি, নিশ্চলের আবর্জনা নিশ্চিহ্ন কোথায় যায় ভাসি, যাহার শক্তিতে আছে অনাগত যুগের পাথেয়, সৃষ্টির যাত্রায় সেই দিতে পারে আপনাদের দেহ। তাই স্বদেশের ভিতরে তারই লাগি উঠেছে প্রার্থনা, ভাগ্যের যা মুষ্টি ভিক্ষা নহে, নহে জীর্ণ শস্যকলা, অঙ্কুর ওঠে না যায় দিনান্তের অবজ্ঞার দান, আরম্ভেই যায় অপমান। সে প্রার্থনা পুরায়েছে হে বঙ্কিম কালের যে বর, এনেছ আপন হাতে, নহে তাহা নির্জীব স্থাবর, নবযুগ সাহিত্যের উৎস উঠি মন্ত্র স্পর্শে তব, চির চলমান শ্রুতে জাগায়েছে প্রাণ অভিনব, বঙ্গের চিত্তক্ষেত্রে চলিতেছে সম্মুখের টানে, নিত্য নব প্রত্যাশার ফলবান ভবিষ্যতের পানে। তাই ধ্বনিতেছে আজি সে বাণী তরঙ্গ কল্লোলে, বঙ্কিম তোমার নাম তব কীর্তি সেই শ্রুতে দুলে, বঙ্গভারতীর সাথে মিলায়ে তোমার আয়ু গণি, তাই তব করি জয়ধ্বনি। তাই রবীন্দ্রনাথের আহ্বান বঙ্কিমকে জয়ধ্বনি করা আমাদের অত্যন্ত জরুরি। আমরা তাই আমাদের এই ভারতবর্ষের বুকে বঙ্কিমের চিন্তাধারায় যে চেতনা, আজও ধর্মে ধর্মে আঘাত, এই ধর্মের বিরুদ্ধে উনি লড়াই করেছেন, সতীদাহের বিরুদ্ধে লড়াই করেছেন, উনি সমাজ সংস্কারক, বিধবা বিবাহের উপরে বিভিন্ন পরিকল্পনা উনি তৈরি করেছিলেন। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের বুকে যে অবক্ষয়গুলো চলছে, সেই অবক্ষয় দূর করার জন্য আমরা আশাবাদী। আমরা চাই ভারতবর্ষের বুকে একটা নতুন সূর্য উদয় হবে, এবং সেই সূর্য উদয়ের জন্য আমরা ভারতবাসী যারা আছি, আমরা যারা আমাদের শ্রম বিনিময়ের আমরা চেতনা চৈতন্য নিয়ে, ব্যাপক অংশের মানুষ নিয়ে নতুন একটা সূর্য উদয় আমরা ভারতবর্ষের বুকে দেখতে চাই। তাই আমাদের গান, এই গান দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের ইতিরেখা আমরা টানব।
আপনাদের উপদেশ আমরা পাবো এবং সেই উপদেশ নিয়ে আগামী দিনে আমাদের অনুষ্ঠান আমরা পরিচালনা করব। এই স্বল্প সময়ের অনুষ্ঠান আপনাদের সমৃদ্ধতার মধ্য দিয়ে, আপনাদের আলোচনার মধ্য দিয়ে সমৃদ্ধতা লাভ করবে, এই প্রত্যাশা আমরা রাখছি। সবাইকে নমস্কার।